এই যে প্রান্তিক এলাকা জুড়ে এত আনম্যাপ শতাংশ যেটা বলা হচ্ছে, তার একটা উল্লেখযোগ্য অংশ আমার ধারণা পূর্ণাঙ্গ ভোটার তালিকায় থাকবেন না। এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর জনপ্রিয় ব্যক্তির নাম লিওনেল মেসি। সেই লোকটা তার সফরে ভারতে এলেন, প্রথম যে জায়গায় এলেন সেই জায়গাটাকে পুরো তার ভিডিওতে বাদ দিয়ে দিলেন। কেন? আচ্ছা, বাংলা আর বাঙালি আর কতখানি অপমানিত লজ্জিত হবে এই অপদার্থ প্রশাসনের দ্বারা। এই গোটাটাই হচ্ছে পার্ট অফ এ গেম বলে আমার মনে হচ্ছে। চ্যাংনামো হচ্ছে নাকি আমাদের রাজ্যের মানুষের সভ্যতা, ভব্যতা, সংস্কৃতি, ক্রীড়াবোধ এই সব কিছুর সঙ্গে? মন্দির করতে গেলে, মসজিদ করতে গেলে কোথাও জমির কোনো সমস্যা নেই, কারখানা করতে গেলে জমির সমস্যা। এই শাসন মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করলেন। তাহলে বাংলায় শিল্প কি হবে? হবে না, যতদিন মমতা ব্যানার্জি থাকবেন হবে না। সাম্প্রতিক সময় রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, যে ঘটনার একাধিক প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর জানতেই আজকে আমরা চলে এসেছি সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বাড়িতে। তার কাছ থেকে জেনে নেব বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো অবশ্যই এই সময়কালে মানুষ জানতে চাইছে। প্রথমেই আপনাকে স্বাগত জানাই এবং প্রথম আপনার কাছে যে প্রশ্নটা উঠে আসে, ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, বহু মানুষ ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে তারা বাদ গেছেন, সংখ্যাটা প্রায় 59 লাখের কাছাকাছি। বাকি যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন, তাদের নাম যে ফ্রেশ যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে থাকবেন কিনা। এই অবস্থায় দল এবং আপনি কি মনে করছেন? মানুষের উদ্বেগ স্বাভাবিক। যেভাবে কেন্দ্রীয় সরকার যে দল পরিচালনা করে সেই দলের নেতারা 1,20,00,000, 1.5 কোটি, 1 কোটি এসব শব্দ শুনিয়েছিলেন, এবং যেভাবে এখনও ইলেকশন কমিশন আনম্যাপড ভোটারদের সংখ্যা দেখাচ্ছে, একটু খেয়াল করলেই দেখবেন যে শহরের কোনো একটা বিধানসভা কেন্দ্রে, ধরুন যেখানে আপনি আছেন বরানগর, সেখানে যদি আনম্যাপড এখন পর্যন্ত 1.3% হয়, তাহলে এটাই এই জেলার সীমান্ত বনগাঁ কিংবা সন্দেশখালির ক্ষেত্রে এটাই 8%, 9%। ফলে এই যে প্রান্তিক এলাকা জুড়ে এত আনম্যাপড শতাংশ যেটা বলা হচ্ছে, তার একটা উল্লেখযোগ্য অংশ আমার ধারণা পূর্ণাঙ্গ ভোটার তালিকায় থাকবেন না। এবং আমার এটাও ধারণা যে পূর্ণাঙ্গ ভোটার তালিকাটা প্রকাশ হওয়ার পরে নির্বাচনের দিন ঘোষণার জন্য ইলেকশন কমিশন খুব বেশি সময় নেবে না। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি যদি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়, 20-25 ফেব্রুয়ারির ভিতর হয়তো পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়ে যাবে। এবং তখন যদি একটা বিপুল সংখ্যক নাম 30 লক্ষ, 40 লক্ষ বাদ যায়, তাহলে সেই মানুষগুলোকে সেই খসড়া দেখে সেই নামের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন ইত্যাদি করবার সময়সীমাটা কিন্তু বিধানসভা নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার যেটা শেষ দিন থাকবে সেই দিন পর্যন্ত। অর্থাৎ স্বাভাবিকভাবেই টাইম ফ্রেমটা অনেক শর্ট হয়ে যাবে, এবং এই টাইম ফ্রেমটা শর্ট করে দিয়েই ভোট চুরির রাস্তাটা বোধহয় নির্বাচন কমিশন বিজেপির জন্য করে দিতে চাইছে। ফলে মানুষের উদ্বেগ সেটা স্বাভাবিক। আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার, অস্তিত্বহীন ভোটার, আনট্রেসড, এদেরটা বাদ যাবে। এই যে আপনি 58-59 লক্ষ বলছেন, এটা এই সংখ্যাটা, কিন্তু এই সংখ্যাটার সবটা উঠেছে তা না। ধরুন আমার এই বুথে, যে বুথে আপনি বসে আছেন, এই বুথে আমি এক্ষুনি 2টো মৃত নাম বলতে পারি, যে 2জন নাম এখনও বাদ যায়নি, এবং এই 2জন মৃত আজকে থেকে অন্তত 10 বছর আগে। বহুবার, প্রত্যেকবারই এই ইলেকটোরাল ডিভিশনের সময় তাদের নাম জমা দেওয়া হয়েছে, কিন্তু আজও বাদ যায়নি। এই যা খসড়া বেরোলো তাতেও বাদ যায়নি। আবার অনেক নাম বাদ গেছে, এটাও সত্য। ফলে
এইটা যদি আমার বুথে দুটো হয়, আমি যদি এই দুইকে গড় করে নিই, তাহলে পরে এই নাম রাজ্যের প্রায় 8,500 বুথে 17,000 এরকম নাম মৃতেরই রয়ে গেছে। এবার যদি ধরে নিই সমপরিমাণ স্থানান্তরিত আছে, যদি ধরে নিই সমপরিমাণ আনটেস্ট আছে, তাহলে কিন্তু এই সংখ্যাটাও গুণ করতে করতে লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে। ফলে এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা নির্বাচন কমিশন যে অর্থে পূর্ণাঙ্গ বলছে সে অর্থে পূর্ণাঙ্গ না। আর ভবিষ্যতের জন্য যে আনম্যাপড পার্সেন্টেজ বলছে সেটা যথেষ্ট উদ্বেগজনক। সাম্প্রতি সময় একটা ঘটনা যেটা অবশ্যই কলকাতাবাসীকে নয়, রাজ্যবাসীকে নয়, সারা ভারতবর্ষের মুখ হেড হয়ে গিয়েছে। তাদের সারা পৃথিবী এখন এই আলোচনায় রয়েছে। পৃথিবী বিশেষ করে 211টি দেশ রয়েছে যারা মূলত ফুটবলের সাথে যুক্ত, এবং যে যুবভারতী ক্রীড়াঙ্গন বামেদের হাত ধরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রচেষ্টা, দলের প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টায় তৈরি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গন যে ঘটনা ঘটেছে সত্যি কি বাংলা বাঙালিকে এবং দেশবাসীকে কালিমালিপ্ত করেছে? দেখুন, এইগুলো বহু আলোচিত। আমি এর উপরে এক ধাপ এগিয়ে একটা কথা বলতে চাই। লিওনেল মেসির নিজের পোস্ট করা ভিডিও প্রকাশ পেয়েছে। লিওনেল মেসির ফলোয়ার পৃথিবীতে 250 কোটি মানুষ। এই 250 কোটি মানুষ তারা দেখছে যে লিওনেল মেসি ভারতে এসেছিলেন, কলকাতায় যে এসেছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে যে এসেছিলেন, এটা নেই সেই ভিডিওয়। আচ্ছা, বাংলা আর বাঙালি আর কতখানি অপমানিত, লজ্জিত হবে এই অপদার্থ প্রশাসনের দ্বারা। এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর জনপ্রিয় ব্যক্তির নাম লিওনেল মেসি। সেই লোকটা তার সফরে ভারতে এলেন, প্রথম যে জায়গায় এলেন সেই জায়গাটাকে পুরো তার ভিডিওতে বাদ দিয়ে দিলেন। কেন? তার মানে হচ্ছে তিনি মনে করেন তার এই অভিজ্ঞতাটা তিক্ততম অভিজ্ঞতা। লিওনেল মেসি পৃথিবীর যত জায়গায় গেছেন কোনোদিন এই কাজ তাকে করতে হয়নি। এটা নিশ্চয়ই বিজেপি করে দিয়ে আসেনি, সিপিএম করে দিয়ে আসেনি, কংগ্রেস করে দিয়ে আসেনি। এটা তো লিওনেল মেসি করেছেন। মমতা ব্যানার্জি এটাকে সিপিএমের চক্রান্ত বলতে পারবেন না, বিরোধীদের চক্রান্ত বলতে পারবেন না। তাহলে লিওনেল মেসি নিজে এটা করলেন। এবং এখন যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটা অন্তত 350 কোটি টাকার স্ক্যাম হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, চিটফান্ডটা প্রায় উঠে গেছে। চিটফান্ড থেকে টাকা আদায়ের রাস্তা এখন বন্ধ। ছবি বিক্রি করে টাকা আদায় এখন হচ্ছে না। বই বাধ্য করা হচ্ছে লাইব্রেরিকে কিনতে, অর্থাৎ সরকারের টাকা ঢুকছে, পাবলিক কেউ বই কিনছে না, যে তার রয়্যালটি বাবদ টাকা পাওয়া যাচ্ছে। তাহলে টাকা আসবে কোত্থেকে? 2 দিন বাদে নির্বাচন। এই যে ইস্যুটাকে বাছা হলো লিওনেল মেসি, শতদ্রু দত্ত তাকে চিটিংবাজির সঙ্গে যুক্ত বলছেন রাজ্যের ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এইরকম একটা ব্ল্যাক স্পটেড লোককে দায়িত্ব দিয়ে এত বড় একটা কাজ করানো হলো। আর দায়িত্ব দিয়ে করালেন যারা, তাদের ভিতর প্রধান ভূমিকায় সনকা হাসপাতাল, দুর্গাপুরের একটা হাসপাতাল, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের একটা আন্তর্জাতিক স্তরে খবর হওয়ার মতো খেলা, সেখানে লিওনেল মেসির উপস্থিতি সেইটার মেন স্পন্সরার। আবার এই সনকা হাসপাতালের ডিরেক্টর ছিলেন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বিনয় মিশ্র। আবার এইটা পরিচালনা করলেন অরূপ বিশ্বাস, সুজিত বোস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি শোকস্ট হয়েছেন। তিনি সেখানে গেলেন, খেয়াল করেছেন কিনা জানি না, তিনি গিয়েছিলেন সাদা পোশাকে। তার মানে তিনি সেখানে কর্তব্যরত ছিলেন না।
তাহলে কর্তব্যরত ছিলেন না, তাহলে কি তিনি টিকিট কেটে গিয়েছিলেন? প্রশ্নগুলো তো আসবে, জবাবও তো রেডি করতে হবে। প্রাক্তন কিন্তু আগে বর্তমান ছিল অরূপ বিশ্বাস, তিনি ক্রীড়া দপ্তর যুব কল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই ইচ্ছা প্রকাশ সেটা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। ডিজি শোকজ হয়েছে, সিপি শোকজ হয়েছে, ডিসি শোকজ হয়েছে। তাহলে আঙুল তো সেই প্রশাসনের দিকেই যাচ্ছে। তার চাইতেও বড় কথা যেটা, সেটা হচ্ছে অরূপ বিশ্বাস কোথাও বলেছেন ওটা তার পদত্যাগপত্র, তার লেখা। বলেছেন কি এখন অবধি এরকম কোনো কথা শুনেছেন? শোনেননি বোধহয়। আচ্ছা, আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান জানেন না, এটা আমায় মানতে হবে। তিনি অব্যাহতি বানান জানেন না, এটা আমায় মানতে হবে। আমি মানতে নারাজ। অরূপ বিশ্বাস এগুলো জানেন না, এটা আমি মানতে নারাজ। এই গোটাটাই হচ্ছে পার্ট অফ এ গেম বলে আমার মনে হচ্ছে। তা আদৌ অরূপ বিশ্বাসের লেখা কিনা আমার যথেষ্ট সংশয় আছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী একটা মানে ঠোঙার মতো কাগজের টুকরোর উপরে লিখছেন, তার প্যাড নেই। মন্ত্রীর প্যাড আছে, বিধায়কের প্যাড আছে, যে কমিটিগুলোর চেয়ারম্যান তার প্যাড আছে। তিনি একটা এরকম সাদা কাগজে এরকম একটা পদত্যাগপত্র লিখলেন। রাজীব কুমার কিংবা অন্যরা যে শোকস্ট হয়েছেন, শোকস্ট হবেন কেন? অ্যারেস্ট হবেন না কেন? কেন শোকস্ট হবেন বলুন তো? বিধাননগরের ওই কি বলে এসপি নাকি, অনিশ কি যেন নাম, অনিশ সরকার, তিনি সাসপেন্ড হয়েছেন। সাসপেন্ড কেন হবেন? অ্যারেস্ট হবেন তো। তিনি তো আগের দিন বলেছেন জল নিয়ে ঢুকবেন না, আবার তিনি পরের দিন বলছেন জল নিয়ে কখন ঢুকেছে দেখতে পাইনি। মেসি আসবেন, মুখ্যমন্ত্রী যাবেন, সেই স্টেডিয়ামে আগের রাতে বোম ঢুকছে কিনা, অস্ত্র ঢুকছে কিনা পুলিশ খেয়াল রাখবে না? সম্ভব হয় কোনো দিন? আপনার পাড়ায় একটা মমতা ব্যানার্জির মিটিং হোক তো দেখুন তো আগের দিন থেকে পুলিশ সেই মঞ্চ পাহারা দিচ্ছে কি দিচ্ছে না। চ্যাংনামো হচ্ছে নাকি আমাদের রাজ্যের মানুষের সভ্যতা, ভব্যতা, সংস্কৃতি, ক্রীড়াবোধ এই সব কিছুর সঙ্গে? আর কত নিচে নামানো হবে? আর কত অসম্মানিত হতে হবে বাংলাকে এই মুখ্যমন্ত্রীর জন্য? এই সময়কালে দাঁড়িয়ে গতকালকেই বিজনেস সামিট আমরা দেখলাম, অর্থাৎ যে কনক্লেভ 2011 সালের পর থেকে একের পর এক এই ধরনের প্রোগ্রাম করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকালকেও তিনি অনেকটা স্পষ্ট করেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে যে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে সেখান থেকে আরও অনেক কিছু রাজ্যের জন্য তিনি নিয়ে আসবেন। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ বিজনেস সামিট। এবং গতকাল সেই সম্মেলন থেকে মূলত কেন্দ্রকে আক্রমণ করেছেন এবং তিনি বলছেন যেসবকে আবার চাঙ্গা করা হবে, সাইকেলের কারখানা হবে। আইটিসি চেয়ারম্যান তিনি বলছেন যে শতাংশর হারে আরও তাদের বিজনেস বাড়ানো হবে। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলছে যে গত 14 বছরে 2 কোটি মানুষের চাকরি হয়েছে এবং বেকারত্ব অনেকটা কমেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটা প্লাস পয়েন্ট। কিন্তু বিরোধী রাজনৈতিক দল থেকে আপনারা এটা কিভাবে দেখছেন? দেখুন, যদি 2 কোটি মানুষের কাজ হতো তাহলে আমাদের রাজ্যে যত বুথ আছে সেই বুথ দিয়ে সেটাকে ভাগ করলে পরে এক একটা বুথে 248 জন লোকের কাজ হওয়ার কথা, ছেলে মেয়ে মিলিয়ে। আপনি একটা বুথে বাস করেন, আমি একটা বুথে বাস করি, আপনার ক্যামেরাম্যানও একটা বুথে বাস করে। যারা এই অনুষ্ঠান শুনছেন তারা প্রত্যেকে একটা না একটা বুথে বাস করেন। এই সমস্ত শ্রোতাদেরকে আমরা কমেন্টে জানাতে অনুরোধ করব, আর আপনাদেরকেও বলবো এমন একটা বুথ পশ্চিমবাংলা থেকে খুঁজে এনে দিতে যেখানে 248 জন কাজ পেয়েছে।
248 তো দূরের কথা, 24 জন কাজ পেয়েছে। এমন বুথ কটা? হাতে গোনা। এমন অনেক বুথ পাবেন যেখানে দুজনও কাজ পায়নি। কিন্তু মমতা ব্যানার্জি দাবি করছেন প্রতি বুথে 248 জন কাজ পেয়েছে। মিথ্যাচারটাকেও একটা সীমার মধ্যে রাখতে হয়, কিন্তু সব সীমা অতিক্রম করে গেছে। আপনার মনে আছে নিশ্চয়ই, বামফ্রন্ট সরকার থাকতে ওরা বলতো 55,000 কলকারখানা বন্ধ হয়েছে। ফ্যাক্ট হচ্ছে এটাই যে গোটা ভারতবর্ষে কোনো দিন আজও 55,000 রেজিস্টার্ড কলকারখানা নেই, আজও নেই। মমতা ব্যানার্জির সরকার 2011 সালে হলো এই মিথ্যে প্রচার করে। 2012 সালে এই সরকারেরই, এই দলেরই একজন বিধায়ক বিধানসভায় প্রশ্ন করল যে আমাদের রাজ্যে বন্ধ কলকারখানার সংখ্যা কত। উত্তরে শ্রম দপ্তর জানালো যে আমাদের রাজ্যে বন্ধ কলকারখানার সংখ্যা 85টা, তার ভিতর 37টা বড়, বাকিটা মাঝারি। তাহলে এই যে 85টা কলকারখানা বন্ধ ছিল বলে এই সরকার স্বীকার করলো, যেটা 2011 সালের 31শে মার্চ পর্যন্ত। এইবার আজকে যদি এই সংখ্যাটা জিজ্ঞেস করা যায় তাহলে এই সংখ্যাটা কয়েক হাজার হয়েছে না, আমরা ওদের মতো 55,000 বলবো না। এবং যেসব এই সরকারের বলে বন্ধ হয়েছে, যেসব তিনি পুনরুজ্জীবনের কথা বলছেন, যেসব পুনরুজ্জীবনের অনেকগুলো স্কিম, যেসবের শ্রমিক আন্দোলনের পরিচালকরা, নেতারা এবং বিভিন্ন অর্থনীতিবিদ নানানভাবে দিয়েছিলেন, কোনোটাকেই কার্যকরী করা হয়নি। যেসব বন্ধ হওয়ার পর থেকে যেসবের ভেতরটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, সব কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী চতুর্দিক থেকে সব কিছু চুরি করে নিয়েছে। আমি দেখছিলাম টেক্সম্যাকোর 5th ইউনিট না 6th ইউনিট, মূল টেক্সম্যাকো যেটা আমাদের কামারহাটিতে আছে, যে জায়গাটারই নাম হয়ে গেছে টেক্সম্যাকো দেশপ্রিয়নগর, সেখানে গিয়ে দেখুন কি অবস্থা টেক্সম্যাকোর। চতুর্দিক শ্মশান। আমাদের এই দক্ষিণেশ্বর ব্রিজের কাছে উইমকো ফ্যাক্টরি ছিল, নেই। বেঙ্গল ইমিউনিটি বন্ধ, RIC বন্ধ, ডানলপ, টিটাগড় পেপার মিল, সমস্ত যেদিকে তাকাবেন। আমাদের বনগা লাইনে একটাই কারখানা ছিল, অশোকনগর স্পিনিং মিল, বন্ধ। তাহলে এই যে চতুর্দিকে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হলো, শ্রমিকরা বেকার হলেন, তাদের একটা বড় অংশ পরিযায়ী হয়ে বাইরে চলে গেলেন, মমতা ব্যানার্জির সরকার চুপচাপ দেখলেন। আজকে 2026-এর নির্বাচনের আগে তিনি যেসব পুনরুজ্জীবনের স্লোগান দিচ্ছেন, টেক্সম্যাকোর 5ম 6ষ্ঠ ইউনিটের কথা বলছেন। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে তখন আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন হতো 1650 মেগাওয়াট। বামফ্রন্ট সরকার যখন চলে গেলেন তখন ওটা হয়ে গেল হচ্ছে 16,700 মেগাওয়াট। তারপরে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। মমতা ব্যানার্জি আজকে বলতে পারবেন বামফ্রন্ট চলে যাওয়ার পরে উনি অমুক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা প্রতিষ্ঠা করেছেন যেখান থেকে এত ইউনিট বিদ্যুৎ তৈরি হয়েছে? কোন দিকে তাকাবেন? সব তো বামফ্রন্টের আমলে। মেজিয়া, বক্রেশ্বর, কাটোয়া, সব তো বামফ্রন্ট। টিটাগড় তাপ বিদ্যুৎ, সব বামফ্রন্টের আমলে। তাহলে একটা নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো না। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনি দেখুন, মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন করবেন, জমির সমস্যা হচ্ছে না। মমতা ব্যানার্জি মহাকাল মন্দির করবেন, জমির সমস্যা হচ্ছে না। হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন, জমির সমস্যা হচ্ছে না। যত জমির সমস্যা, বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা করতে গেলে, নয়াচরে কেমিক্যাল হাব করতে গেলে, মন্দির করতে গেলে, মসজিদ করতে গেলে কোথাও জমির কোনো সমস্যা নেই। কারখানা করতে গেলে জমির সমস্যা। এই শাসন মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করলেন, আর বলছেন এর মধ্য দিয়ে আবার 2026-এর পরে বাংলাদেশের ভিতর সবচাইতে বেশি এগিয়ে যাবে। কিছু পছন্দের শিল্পপতিকে ডেকে, বা পছন্দ না হলেও আসতে বাধ্য এমন শিল্পপতিকে অনুরোধ করে ডেকে নিয়ে এসে একটা বক্তৃতা করা যায়, তাতে পশ্চিমবাংলায় শিল্প হয় না। সিঙ্গাপুর থেকে শুরু করে
যত শিল্প সম্মেলন করেছেন পশ্চিমবাংলায় শিল্প হয়নি। স্পেন থেকে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন এখানে কারখানা করবেন, হয়নি। এই সমস্যাটা কি ভাওতা মনে করছেন? দেখুন, এগুলো অত্যন্ত নিম্ন স্তরের ভাওতা। ভাওতা তো বটেই, ভাওতা যে সে তো বাংলার মানুষ বুঝে গেছেন। মমতা ব্যানার্জির তো যে কোনো একটা শিল্প সম্মেলনে উঠে প্রথমে বলা উচিত, গত শিল্প সম্মেলনে আমি বলেছিলাম যে এক্স জায়গায় ওয়াই জেট কারখানাটা তৈরি করবে। এই দেখুন, এক্স জায়গায় ওয়াই জেট কারখানাটা তৈরি হয়েছে, এই তার শিলান্যাস আমি করছি। এই দেখুন, তার চিমনি দিয়ে কালো ধোঁয়া আকাশে উঠছে। একটা শিল্প সম্মেলন শুরু তো হবে এটা দিয়ে যে আগেরটা এটা বলেছিলাম। এই কোথায় বলতে পারছেন না তো এখনো। এত ছবি মমতা ব্যানার্জির, একটাও তো কারখানার ফিতেও কাটার ছবি নেই। আমরা দেখলাম এই শিল্প সম্মেলনের মাঝেই আমরা দেখলাম প্রাক্তন অর্থমন্ত্রী, বর্তমানে সরকারের আর্থিক উপদেষ্টা অমিত মিত্রকে বেশ খানিকটা বকাঝকাও করলেন একেবারে সম্মেলনের মঞ্চ থেকে, এবং যেখানে বলছেন যে এই যে জিএসটি নিয়ে তাকে যেটা বোঝানো হয়েছিল আদতে সঠিক পথ দেখানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় মতো একজন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, সারা ভারতবর্ষের মানুষ তাকে চেনেন জানেন, তার এত বড় ভুল হলো, এবং অমিত মিত্র তিনি যেটা বললেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, এবং শেষে এসে বলছেন তাকে ভুলভাবে তাকে পরিচালিত করা হয়েছিল। দেখুন, মমতা ব্যানার্জির তো শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই। উনি প্রায় সর্ববিষয়ে বিশারদ। বিভিন্ন ক্ষেত্রে উনি যে বিশারদ উনি নিজেই তার প্রমাণ দিয়েছেন। অর্থনীতিতে উনি যে বিশারদ সেটাই তিনি এতদিন বলে এসেছিলেন। শিল্পনীতিতেও বিশারদ, এটাও বলে এসেছিলেন সেই সিঙ্গুরের আন্দোলন করার সময় থেকে। আজকে হঠাৎ এত বছর পরে উনি বিশারদ নন, অমিত মিত্র বিশারদ। এইটা জনসমক্ষে উন্মোচন করার কি প্রয়োজন ছিল? উনি সর্ববিষয়ে বিশারদ ছিলেন, আছেন, থাকতেন, অসুবিধা কী ছিল? উনার এই নিজেকে বিশারদ থেকে অবিশারদে নিজেকে প্রমাণ করা বা নিজেকে সেই হিসাবে ঘোষণা করাটা আমার খুব খারাপ লেগেছে। এতদিন অন্তত একটু গর্ব করতাম আমাদের একটা মুখ্যমন্ত্রী আছেন যিনি সর্ববিষয়ে পারদর্শী। এখন যদি আর এই কথাটা বলতে যাই তখন পাবলিক বলবে কোথায়, তিনি তো বলছেন জিএসটি নিয়ে তিনি কিছু বুঝতেন না, অমিত মিত্র তাকে ভুল বুঝিয়েছেন। শুনতে আমার খারাপ লাগবে, এই আর কি। এবারে বাকিটা তো ফার্স। তাহলে বাংলায় শিল্প কি হবে? হবে না, যতদিন মমতা ব্যানার্জি থাকবেন হবে না। যিনি টাটাকে তাড়িয়ে দেন তাকে কোন শিল্পপতি বিশ্বাস করবে? কোন শিল্পপতি আছে যে দেশের 1 নম্বর শিল্পগোষ্ঠী টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবে যে উনি নীরবে স্বাধীনভাবে শিল্প গড়তে দেবেন? এরকম পাগল আপনি খুঁজে পাবেন? যদি এরকম পাগল পৃথিবীতে কেউ থেকে থাকেন তাহলে শিল্প হবে, না হলে হবে না। অর্থাৎ এই যে বঙ্গ রাজনীতিতে বিভিন্ন বিষয় আমরা দেখেছি, একের পর এক বিষয় উঠে আসছে, যা অবশ্যই 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই রকম গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো অবশ্যই রাজ্যের মানুষ তারা ভাববেন, তারা চিন্তা করবেন, এবং অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করবে। তবে যে প্রশ্ন আমাদের ছিল প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের কাছে, সেই প্রশ্নের যথাযথ উত্তর আমরা পেয়েছি। তবে সেই উত্তরে সাধারণ মানুষের কি বক্তব্য অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে দিকে পাঠান। ক্যামেরাম্যান সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।